ওয়েলকাম এভরিওয়ান। আজকের এই ভিডিওটা দেখো, তোমাদের কিন্তু ভীষণই ভালো লাগবে আর ইন্টারেস্টিং লাগবে। শুধু এইটুকু বলতে পারি, একবার যদি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখে নাও তাহলে আরও একবার তোমাদেরকে দেখতেই হবে। আজকে আমরা সুন্দর একটা ট্রিক জানবো, যে ট্রিকের সাহায্যে আমরা কিন্তু প্রতিদিনের কথাগুলো ইংরেজিতে খুব সহজেই বলতে পারবো। যারা বাংলায় কথা বলতে অভ্যস্ত আর ইংরেজি গ্রামারে একটু উইক বা ইংরেজি গ্রামার সম্পর্কে একটু ভয় আছে, অথচ ইংরেজিতে কথা বলতে চাও, তাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বা ইন্টারেস্টিংও বলতে পারো আজকের এই ভিডিওটা। একবার স্কিপ না করে দেখে নাও, তাহলেই বুঝতে পারবে আমার কথাগুলো কতটা সত্যি। তো দেখো, আজকে আমরা যে বাক্যগুলো ইংরেজিতে কিভাবে বলবো সেটা জানবো। সেই বাক্যগুলো অলরেডি লিখে রেখেছি এবং যদি একটু মন দিয়ে দেখো, এই প্রত্যেকটা কথা আমরা কিন্তু ভীষণভাবেই আমাদের প্রতিদিনের জীবনে বলে থাকি। এই কথাগুলো আমরা খুব সাধারণভাবে ক্যাজুয়াল ওয়েতে কিন্তু ইংরেজিতেও বলতে পারবো। তো দেখো, প্রথমে যে বাক্যটি আছে, আমরা এরকম বলি, আমাকে তাড়াতাড়ি ঘুমোতে হবে, মা খেতে দাও, আমাকে তাড়াতাড়ি ঘুমোতে হবে। তারপরে দেখো, তাকে সকাল 5টায় উঠতে হবে, বা এটা আমাকেও বলতে পারি, আমাকে সকাল 5টায় উঠতে হবে। বা অনেক সময় এটাও শুনতে হয় যে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, তোমাকে সকালে তাড়াতাড়ি উঠতে হবে। তো দেখতে পাচ্ছ, বা বাকি বাক্যগুলো যদি একটু লক্ষ্য করো, এই প্রত্যেকটা কথাই কিন্তু আমাদেরকে প্রতিদিনের জীবনে বা ডেলি লাইফে বলতে হয়। তো এই ধরনের কথাগুলো আমরা একটি বিশেষ নিয়ম মেনে বলবো। দেখো, তোমরা একটু ভালো করে মন দিয়ে একবার দেখে নাও। আমি প্রত্যেকটা নিয়ম বা বলতে পারো যে ট্রিকটার কথা প্রথমে বললাম, সেই ট্রিকটা তোমাদেরকে বলে দেব। তাহলে দেখবে এই রকম শুধু এই কথাগুলো নয়, এরকম প্রচুর সেন্টেন্স তোমরা কিন্তু বলতে পারছো। তো প্রথম যে সেন্টেন্সটা আমরা করব, আমাকে তাড়াতাড়ি ঘুমোতে হবে। কি বলবো? আই হ্যাভ টু স্লিপ আর্লি। আই হ্যাভ টু স্লিপ আর্লি, শুধু এইটুকু বলবো। আমাকে তাড়াতাড়ি ঘুমোতে হবে। I have to sleep. I have to sleep early. ঠিক আছে, তুমি এই কথাটা বলো, আমাকে তাড়াতাড়ি ঘুমোতে হবে, এটা না বলে বলো I have to sleep early. I have to sleep early. পরেরটা দেখো, তাকে সকাল 5টায় উঠতে হবে। তো এই কথাটাকে আমরা এইভাবে বলবো, He has to get up at 5 o'clock সকাল 5টায়। তো কি বলবো? ইন দ্য মর্নিং। জাস্ট এইটুকু এভাবে বলবো, হি হ্যাজ টু গেট আপ অ্যাট 5 o'clock ইন দ্য মর্নিং। ঠিক আছে? বা যদি বলি, আমাকে সকালে উঠতে হবে, আমাকে সকালে উঠতে হবে, আই হ্যাভ টু গেট আপ ইন দ্য মর্নিং। বা আমাকে সকালে তাড়াতাড়ি উঠতে হবে, তখন আমরা বলবো আই হ্যাভ টু গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। আমাকে সকাল 5টায় উঠতে হবে, আই হ্যাভ টু গেট আপ অ্যাট 5 o'clock ইন দ্য মর্নিং। এইভাবে কিন্তু আমরা সেন্টেন্স বলতে পারবো। পরেরটা দেখো, মিঠুকে কাপড়গুলি ধুতে হয়েছিল। ঠিক আছে, হয়েছিল অর্থাৎ আগেকার ঘটে যাওয়া কাজ, তাকে কাপড়গুলি ধুতে হয়েছিল, মানে কাপড়গুলো ধোয়া কিন্তু হয়ে গেছে, তো পাস্ট টেন্স বোঝাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা এইভাবে বলবো, মিঠু হ্যাড টু ওয়াশ দ্য ক্লোথস। মিঠু হ্যাড টু ওয়াশ দ্য ক্লোথস। এরপর দেখো, নিয়মটা বলে দিই। একবার যদি তোমরা নিয়মটা জেনে যাও, তাহলে বাকি সেন্টেন্সগুলো আমাকে আর লেখার দরকারই হবে না, তোমরা নিজেরাই করে নিতে পারবে বা খুব সহজে এই ধরনের যে কোনো বাক্য বলতে পারবে। তো একটু যদি ভালো করে লক্ষ্য করো, এখানে দেখো আমি যে বাক্যগুলো লিখে রেখেছি সেখানে দেখো একটি মিল আছে। মিলটা কি? যদি যে কাজগুলো হচ্ছে সেই কাজের মধ্যে দেখো কি আছে, ঘুমাতে, উঠতে, ধুতে, রোজগার করতে, আটা মাখতে, কলকাতা যেতে, স্কুলে যেতে, মিষ্টি খেতে, অর্থাৎ প্রত্যেকটি যে ভার্ব কাজ, সেখানে কিন্তু একটা তে কথা যুক্ত আছে।
এবং একটা বাধ্যবাধকতা কিন্তু বোঝাচ্ছে, কথাগুলির মধ্যে একটা বাধ্যতামূলক ব্যাপার বোঝাচ্ছে। তো যে কথায় আমাদেরকে এইভাবে বাধ্যতামূলক একটা ব্যাপার বোঝাবে, আমরা জিনিসটা করতে বাধ্য, এবং সাথে সেই কাজের সাথে তে কথাটি যুক্ত থাকবে বা তে কথাটা আমাদের বলার প্রয়োজন হবে, সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু একটি বিশেষ ওয়ার্ড বা দুটি ওয়ার্ডের ব্যবহার করতে হবে। কি, তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো, দেখো আমি যে বাক্যগুলো লিখেছি সেখানে কিন্তু বোঝাই যাচ্ছে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। এই যে ব্যবহার, এই হ্যাজ টু, হ্যাভ টু, হ্যাড টুর ব্যবহার করলেই কিন্তু করেই আমরা এই ধরনের বাক্যগুলো খুব সহজেই বলতে পারবো। তো হ্যাভ টু, হ্যাজ টু এবং হ্যাড টু, হ্যাভ টু, হ্যাজ টু এবং হ্যাড টু, এই তিনটে জিনিস আমরা ব্যবহার করব। কখন ব্যবহার করব? তো দেখে নাও, হ্যাবের ব্যবহার আমরা জানি, হ্যাজের ব্যবহার আমরা জানি। যে নিয়মে আমরা হ্যাভ হ্যাজকে ব্যবহার করি সেই নিয়মে আমরা হ্যাভ টু হ্যাজ টুকে ব্যবহার করব। শুধুমাত্র আমাদেরকে এটা মনে রাখতে হবে বা এটা দেখতে হবে যে কাজ হচ্ছে তার সাথে করতে, খেতে, যেতে এই রকম তে কথাটি যুক্ত আছে কিনা। এবার হ্যাভ টু আমরা ব্যবহার করি কখন? আই মানে আমি, তুমি এবং প্লুরাল নাম্বার অর্থাৎ উই, দে বা প্লুরাল নাম্বার থাকলে আমরা হ্যাভ ব্যবহার করি। তো সেক্ষেত্রে আমরা হ্যাভ টু ব্যবহার করব। আর হ্যাজ ব্যবহার করি হি, সি, ইট বা কোনো নাম বোঝালে, কোনো একজনের নাম বোঝালে সেক্ষেত্রে আমরা হ্যাজ ব্যবহার করি, তো এক্ষেত্রে হ্যাজ টু ব্যবহার করব। আর যদি অতীতকালে ঘটে যাওয়া কোনো কাজ হয়, যেখানে দেখো আমি একটা সেন্টেন্স অলরেডি করে নিয়েছি, মিঠুকে কাপড়গুলি ধুতে হয়েছিল, তো কাজটি অলরেডি হয়ে গেছে। তো এরকম যদি পাস্ট ফর্ম বোঝায়, অতীতের ঘটে যাওয়া কোনো কাজ বোঝায়, সেক্ষেত্রে আমরা হ্যাড টু ব্যবহার করব। এবার বলে দিই পুরো সেন্টেন্সটার স্ট্রাকচার, কোন স্ট্রাকচারে আমরা এই সেন্টেন্সগুলি তৈরি করব বা বলবো, বলার সময় খেয়াল রাখবো। দেখো এখানে যদি আমরা একটু ভালো করে লক্ষ্য করি, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু ব্যবহার তো করেছি, তার আগে আছে দেখো যে কাজটি করেছে বা করেছিল, অর্থাৎ সাবজেক্ট আই, হি, মিঠু, অর্থাৎ প্রথমে থাকবে সাবজেক্ট, তারপর সাবজেক্ট অনুসারে আমরা হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু বসাবো। এরপরে লক্ষ্য করো, তারপরে প্রত্যেক ক্ষেত্রে আছে স্লিপ, গেট আপ, ওয়াশ, অর্থাৎ ভার্ব, ভার্বের V1 রূপ। তো এখানে হবে ভার্বের V1 রূপ, আর কিছু না। V1 রূপ সবসময় হবে, তাতে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে কিন্তু এস বা ইএস যোগের কোনো প্রশ্ন আসছে না। সিম্পল ভার্বের যে V1 ফর্ম সেটাই আমরা ইউজ করব, তাতে বর্তমান বোঝাক বা অতীত বোঝাক। এরপর যদি বাক্যে কোনো বাড়তি অংশ বা অবজেক্ট থেকে থাকে তো সেইগুলো কিন্তু আমরা বাদ দিতে পারি না। তারপরে আমরা ইউজুয়ালি যেমন বসাই সেভাবেই কিন্তু অবজেক্ট এবং রেস্ট থাকবে। তো মেন স্ট্রাকচার হলো এটাই, প্রথমে সাবজেক্ট, তারপর সাবজেক্ট অনুসারে হয় হ্যাভ টু বা হ্যাজ টু বা হ্যাড টু, তারপর কিন্তু থাকবে ভার্বের V1 ফর্ম। ঠিক আছে, চলো বাকি সেন্টেন্সগুলো দেখে নিই, তাহলেই তোমাদের কিন্তু একটা ক্লিয়ার আইডিয়া অলরেডি হয়ে যাবে। তাই বলছি পুরো ভিডিওটা স্কিপ না করে একবার দেখে নাও, আর এই নিয়মে তোমরা এই ধরনের ডেলি লাইফে ইউজ করার সমস্ত কথা খুব ইজি ওয়েতে বলতে থাকো। এরপরের যে বাক্যটা আছে সেটা দেখো, আমাদের টাকা রোজগার করতে হয়, করতে হয়, তো বা আমাদের টাকা রোজগার করতে হবে এটাও বলতে পারি। তো টাকা রোজগার করতে হবে আমাদের মানে আমাদের প্রত্যেককে। তো দেখতে পাচ্ছি প্লুরাল নাম্বার, তো উই প্রথমে আসবে, উই যেহেতু প্লুরাল নাম্বার তারপরেই আমরা বসাবো হ্যাভ টু, উই হ্যাভ টু। তারপর কি আছে ভার্ব, এখানে হলো আর্ন, উই হ্যাভ টু আর্ন, তারপর বাড়তি আছে টাকা, তো উই হ্যাভ টু আর্ন মানি, আমাদের টাকা রোজগার করতে হয় বা করতে হবে, উই হ্যাভ টু আর্ন মানি। আর আমরা টাকা রোজগার করব, সেক্ষেত্রে কিন্তু সেটা ফিউচার ফর্ম হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা
ফিউচার ইনডেফিনাইটের যে ফর্ম সেই ফর্ম ইউজ করব। তো সেটা আলাদা ব্যাপার, সেই নিয়ে অলরেডি আলোচনা করেছি, আগামী দিনেও করব। যাই হোক, আমাদের টাকা রোজগার করতে হবে, উই হ্যাভ টু আর্ন মানি, এভাবে কিন্তু আমরা বলতে পারি। বা এরকম দেখো, সাধারণ একটা কথা ডেলি লাইফে বলে থাকি, মা তোমাকে আটা মাখতে হবে। হয়তো তোমার রুটি বা লুচি খেতে ইচ্ছে করছে, তুমি মাকে বলছো বা দিদিকে বলছো বা বাড়ির অন্য কাউকে বলছো। তো এখানে আমি মাকে বলছি, মা তোমাকে আটা মাখতে হবে। আটা মাখতে হবে মানে এখন কাজটা করতে হবে, এটা একটা কিন্তু প্রেজেন্ট সময়ের কথা বোঝাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা কি বলবো, মম, আমরা এইভাবে বলতে পারি, মম ইউ, মম ইউ সাবজেক্ট হয়ে গেল। তারপর কি হবে, হ্যাভ টু, ইউ হ্যাভ টু আটা মাখা। এখানে আটা মাখা এই যে কাজ, তার ইংরেজি হলো নিড। তো কি হবে, নিড স্পেলিং হলো KNEAD। মম ইউ হ্যাভ টু নিড আটা, আটাকে বলা হয় ডফ। তো মম ইউ হ্যাভ টু নিড দ্য ডফ, DOUGH। মম ইউ হ্যাভ টু নিড দ্য ডফ, অর্থাৎ মা তোমাকে আটা মাখতে হবে, এভাবে বলতে পারি। পরেরটা দেখো, তাকে কলকাতা যেতে হবে। তাকে কলকাতা যেতে হবে, তাকে কলকাতা যেতে হবে, আমরা কথায় কথায় কাউকে এইভাবে বলছি। তো এটাকে আমরা খুব সহজে ইংরেজিতে কি বলবো, হি হ্যাজ টু গো টু কলকাতা। আমাকে কলকাতা যেতে হবে, আই হ্যাভ টু গো টু কলকাতা। আমাকে কলকাতা যেতে হয়েছিল, কি বলবো, আই হ্যাড টু গো টু কলকাতা। তো এইভাবে বলতে পারি। পরেরটা দেখো, রাজুকে স্কুলে যেতে হয়েছিল। রাজুকে স্কুলে যেতে হয়েছিল, তো এটাকে আমরা এইভাবে বলবো, রাজু হ্যাজ, রাজু একটা সাধারণ নাম বোঝাচ্ছে, তো কি বলবো, রাজু এখানে হয়েছিল, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা জানলাম পাস্ট ফর্ম বোঝাতে হ্যাড হবে। রাজুকে স্কুলে যেতে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো রাজু হ্যাজ টু গো টু স্কুল। আর যদি বলি রাজুকে স্কুলে যেতে হয়েছিল, তাহলে রাজু হ্যাড টু গো টু স্কুল। রাজু হ্যাড টু গো টু স্কুল। তো দেখো, এইভাবে আমরা খুব সহজেই কিন্তু এই সেন্টেন্সগুলো বলতে পারি। পরেরটা দেখো, আমাকে মিষ্টি খেতে হয়েছিল। আমাকে মিষ্টি খেতে হয়েছিল, তো কমন একটা কথা। তো এটাকে আমরা এইভাবে বলবো, আই হ্যাড টু ইট সুইটস। আই হ্যাড টু ইট সুইটস। হয়েছিল, তো এটা আগেকার একটা ব্যাপার বোঝাচ্ছে, তো সেক্ষেত্রে আমরা হ্যাড টু ইউজ করব, আই হ্যাড টু ইট সুইটস। আই হ্যাড টু ইট সুইটস, ঠিক আছে। পরেরটা দেখো, সীমাকে গান গাইতে হয়েছিল। সীমাকে গান গাইতে হয়েছিল, তো এক্ষেত্রেও আমরা সীমা আর পাস্ট যদি বোঝাই, তাহলে কিন্তু সাবজেক্টের সাথে কোনো কিছু ভ্যারি করে না, প্রত্যেক ক্ষেত্রেই হ্যাড টু হবে এবং V1 রূপ হবে ভার্বের। তো দেখো, সীমা হ্যাড টু সিং আ সং। সীমাকে গান গাইতে হয়েছিল, সীমা হ্যাড টু সিং আ সং, বা সীমা হ্যাড টু সিং, সীমাকে গাইতে হয়েছিল, এইভাবে বলবো। পরেরটা দেখো, তোমাকে রান্না করতে হবে। তোমাকে রান্না করতে হবে, তো এটা কিন্তু বর্তমান সময়ের একটা ব্যাপার বোঝাচ্ছে। আমি হয়তো কাউকে গিয়ে বলছি, যাও তোমাকে রান্না করতে হবে, তো এটা কিন্তু ফিউচার টেন্স নয়, এটা বর্তমানেই কিন্তু একটা কাজ বা কাজের কথা বোঝাচ্ছে। তো এখানে দেখো, করতে হবে, তো এই ধরনের একটা সেন্স রয়েছে। তো সেক্ষেত্রে আমরা বুঝে যাব যে আমাদের এখানে ওই হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টুকে ব্যবহার করতে হবে। তো তোমাকে, তো আমরা সাথে সাথে বুঝলাম কি, ইউ, ইউ হ্যাভ টু কি করতে হবে, রান্না করতে হবে, ইউ হ্যাভ টু কুক। তো দেখো, তোমাকে রান্না করতে হবে, ইউ হ্যাভ টু কুক, এইভাবে কিন্তু বলবো। তো তোমাকে রান্না করতে হবে, আমরা বলবো ইউ সাবজেক্ট দেন হ্যাভ টু, তারপর ভার্ব, ইউ হ্যাভ টু কুক। ভার্বের V1 রূপ, তো কুক মানে রান্না করা, ইউ হ্যাভ টু কুক। পরেরটা দেখো, তাকে মাঠে কাজ করতে হবে। তাকে মাঠে কাজ করতে হবে, উঠিয়ে দাও, তাকে মাঠে কাজ করতে হবে। তো কি বলবো, তাকে মাঠে কাজ করতে হবে, এখানে হি অথবা সি, হি
করতে হবে, তো এখানে হি এর সাথে যাবে হ্যাজ টু। ই হ্যাজ টু কাজ করা, তো ওয়ার্ক, হি হ্যাজ টু ওয়ার্ক কোথায়? মাঠে। তো আমরা বলবো ইন দ্য ফিল্ড। হি হ্যাজ টু ওয়ার্ক ইন দ্য ফিল্ড। হি হ্যাজ টু ওয়ার্ক ইন দ্য ফিল্ড। সি হ্যাজ টু ওয়ার্ক ইন দ্য ফিল্ড। এইভাবে বলবো। তাদের ক্রিকেট খেলতে হবে, তাদের ক্রিকেট খেলতে হবে, তো তাদের, এখানে তাদের বলতে আমরা বলবো দে। প্লুরাল ফর্ম তো হবে হ্যাভ। দে হ্যাভ টু প্লে, দে হ্যাভ টু প্লে ক্রিকেট। দে হ্যাভ টু প্লে ক্রিকেট। ঠিক আছে, পরেরটা দেখো, ছেলেটিকে গাড়ি চালাতে হবে। তো বুঝতেই পারছো ছেলেটিকে গাড়ি চালাতে হবে, কি হবে? দ্য বয়, দ্য বয়। থার্ড পারসন তো হ্যাজ টু। দ্য বয় হ্যাজ টু ড্রাইভ দ্য কার। দ্য বয় হ্যাজ টু ড্রাইভ দ্য কার। তোমাকে গাড়ি চালাতে হবে। ইউ হ্যাভ টু ড্রাইভ দ্য কার। আমাকে গাড়ি চালাতে হবে। আই হ্যাভ টু ড্রাইভ দ্য কার। আমাকে গাড়ি চালাতে হয়েছিল, আমাকে গাড়িটি চালাতে হয়েছিল। আই হ্যাড টু ড্রাইভ দ্য কার। তো এইভাবে দেখছো আমরা কিন্তু কত সহজে এই ধরনের বাক্যগুলো বলতে পারি। তো ছেলেটিকে গাড়ি চালাতে হবে, এটাকে আমরা এইভাবে বলবো, দ্য বয় হ্যাজ টু ড্রাইভ দ্য কার। ঠিক আছে, আরও একবার আমরা বাক্যগুলো দেখে নিই। আর এইরকম আরও 5টা করে সেন্টেন্স যেগুলো তোমরা তোমাদের ডেইলি লাইফে ব্যবহার করো বলার জন্য, সেইগুলো কিন্তু একটু চেষ্টা করো এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। 5টা সেন্টেন্স তোমরা কিন্তু নিজেরাই একটু তৈরি করো এই স্ট্রাকচারে, এই নিয়মেই, যেগুলো আমরা আমাদের ডেইলি লাইফে বলি বা বলার প্রয়োজন হয়। সেরকম 5টা করে সেন্টেন্স আমাকে একটু লিখে জানাও কমেন্ট বক্সে। তো দেখবো আমরা আরও একবার এই সেন্টেন্সগুলো। তো আমাকে তাড়াতাড়ি ঘুমোতে হবে, কি বলবো? আই হ্যাভ টু স্লিপ আর্লি। তাকে সকাল 5টায় উঠতে হবে। হি হ্যাজ টু গেট আপ অ্যাট 5 o'clock ইন দ্য মর্নিং। মিঠুকে কাপড়গুলি ধুতে হয়েছিল। মিঠু হ্যাড টু ওয়াশ দ্য ক্লোথস। আমাদের টাকা রোজগার করতে হয় বা করতে হবে। উই হ্যাভ টু আর্ন মানি। আমাদের টাকা রোজগার করার জন্য কঠিন পরিশ্রম করতে হবে। কি বলবো? উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড টু আর্ন মানি। উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড টু আর্ন মানি। পরেরটা দেখব, মা তোমাকে আটা মাখতে হবে। মম ইউ হ্যাভ টু নিড দ্য ডফ। তাকে কলকাতা যেতে হবে। এটা আমরা কি লিখব বা কি বলবো? হি হ্যাজ টু গো টু কলকাতা। হি হ্যাজ টু গো টু কলকাতা। আমাকে মিষ্টি খেতে হয়েছিল। আই হ্যাড টু ইট সুইটস। আই হ্যাড টু ইট সুইটস। আমাকে মিষ্টি খেতে হয়েছিল। সীমাকে গান গাইতে হয়েছিল। সীমা হ্যাড টু সিং আ সং। সীমাকে একটি গান গাইতে হয়েছিল। তোমাকে রান্না করতে হবে। ইউ হ্যাভ টু কুক। ইউ হ্যাভ টু কুক। গো, ইউ হ্যাভ টু কুক। যাও, তোমাকে রান্না করতে হবে। তাকে মাঠে কাজ করতে হবে। হি হ্যাজ টু ওয়ার্ক ইন দ্য ফিল্ড। হি হ্যাজ টু ওয়ার্ক ইন দ্য ফিল্ড। তাদের ক্রিকেট খেলতে হবে। দে হ্যাভ টু প্লে ক্রিকেট। দে হ্যাভ টু প্লে ক্রিকেট। তাদেরকে ক্রিকেট খেলতে হবে। ছেলেটিকে গাড়িটি চালাতে হবে। ছেলেটিকে গাড়িটি চালাতে হবে। দ্য বয় হ্যাজ টু ড্রাইভ দ্য কার। তো যদি একটু ভালো করে দেখে থাকো আজকের ভিডিওটা, তাহলে দেখো এই রকম সেন্টেন্স বলতে তোমাদের কিন্তু আর কোনো রকম অসুবিধে হবে না। যদি ভিডিওটা ভালো লাগলো এরপর একটা লাইক করে দাও। আর যদি আরও ভিডিও দেখতে চাও বা কখন আমি আপলোড করছি ভিডিওগুলো জানতে চাও, তাহলে অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে প্রথমে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশানটিকে একটু টাচ করে রাখো, তাহলে আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আজ এটুকুই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।